সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, একটা ফোনে ছিলাম। ওকে। এখন বলেন দেখি আপনাদের ১ম সিআর কে যেন? স্যার আসসালামু আলাইকুম। আমি শোয়েব মাহফুজ না? জি স্যার। আচ্ছা বলেন। আ কথা হলো যে আপনাদের কনসার্ন এর জায়গাটা বলেন, সে অনুযায়ী আমি আলোচনা শুরু করি। স্যার আমাদের যে নেক্সট যে কুইজটা হবে সেটার মানে আমরা সেটা নিয়ে একটু কি মানে আলোচনা করতে চাচ্ছিলাম যে কিরকম হবে আর কিরকম কোশ্চেন থাকবে আর কিভাবে প্রিপারেশন নিব আর কোন টপিক গুলোতে ফোকাস করা যায়। ওহ! এটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। ১ম যেটা জানতে চাওয়া, সবাই পড়া শুরু করেছেন কিনা? এবং সেখানে কোনো পড়তে গিয়ে বুঝতেছেন না কোন টপিক। কি পড়তে হবে সেটা তো ধরেন ইমপ্লিসিট। আমাদের টপিক যেগুলি আমরা পড়িয়েছি আমি একটু বের করি। উইক 1 এবং উইক 2, ইয়েস। এবং আমরা ক্লাসরুম যে আবার চেক করে নেই। ক্লাসরুমে ক্লাস বা উইক 1 এবং উইক 2 ২ টারই স্লাইড সমূহ প্ল্যাটফর্মে আপলোড করা আছে। ওকে, তো শেয়ারিং উইক 1। ওকে। আমার শেয়ারিংটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ১ম কথা হলো আপনাদের সকলকে ধন্যবাদ। রাতের আ বেলা আপনাদের সারাদিনের অফিস আদালতের পরে আপনারা এখানে জয়েন করেন। একটু বাইরে বৃষ্টি ঝড় হচ্ছে, হয়তো ইন্টেনশন এখানে তো ওই যে ইনকারনেট কম্পোনেন্ট কি কি আছে এবং ওএসআই লেয়ার্স এবং যেগুলি আমরা আলোচনা করেছি, লেয়ারিং কেন করা হয়, লেয়ারিং করার কি বেনিফিট এবং সেন্ডিং সাইডে কি 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 সার্চার এনক্যাপসুলেশন, ডি এনক্যাপসুলেশন কিভাবে করা হয় সেই বিষয়গুলি এখানে আলোচনায় এসেছে। এরপরে যেটা সেটা হলো যে রাউটিং, এরপরে সুইচিং এবং নোড লেভেলে কি কি লেয়ার কোন জায়গায় ফাংশন করে সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত করেছিলাম। ট্রেস আসসালামু রাউট, আলাইকুম স্যার, এটা সরি টু ইন্টারাপ্ট স্যার। স্যার ক্লাসটা বলেন। যদি একটু রেকর্ডিং করতেন তাহলে বেটার হতো স্যার। রেকর্ডিং করাটা কি খুব জরুরি? এটা আমি রেকর্ড করে শেয়ার টেয়ার করতে চাই না।
আপনি কে স্যার বললেন অনেকে বলেন আবার তো? অ্যাবসেন্স আছে তো হাসিবুল। স্যার, একটু রিকোয়েস্ট করতেছিল যে রেকর্ডিং করার জন্য। এইগুলি আমি কোহোস্ট শেয়ার করি। ঠিক আছে? আমি আমি ঠিক আছে স্যার, আমি আপনাকে হাসিবুল স্যার আমি ফোনে পারমিশন জয়েন করছি তো দিয়েছি, স্যার, আমি চাইলে আপনি একটু রেকর্ড জিজ্ঞেস করি কে রেকর্ড করতে পারবে স্যার? ঠিক আছে। আপনাকে আমি বলি গুড প্র্যাকটিস না, এগুলি করা ঠিক না। এগুলি এগুলি জি এগুলি স্যার, আন্ডারস্টুড আসলে স্যার, এই সরি ফর দ্য রিকোয়েস্ট স্যার। এগুলি হুম। তো যে কথা আমি বলছিলাম, ট্রেস রাউটের ফাংশন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে ভালোভাবে জানবেন। একটা ট্রেস রাউট এই ধরনের ডেটা কোন পয়েন্ট কি মিন করতেছে, এবং ডিলে কোনটা, কিভাবে ডিলেটা ক্যালকুলেট করা হয় এবং কতগুলি হোপ এখানে আছে সেটা আমরা কিভাবে বের করব, এবং লং ডিস্টেন্স হোপ কোনটা, শর্ট ডিস্টেন্স হোপ কোনটা সেটা কিভাবে এখান থেকে জানা যায়, এবং এই যে অ্যাস্টারিক সিম্বল কি মিন করে এবং এটার অর্থ কি সেগুলি সম্পর্কে। These are the fundamental topics that we covered. প্রোটোকল পড়া শুরু হয়েছে এখান থেকে, ডিটেল পড়তে হবে। আইপিসি কি, সকেট কি, ক্লায়েন্ট সার্ভারের মধ্যে কমিউনিকেশন ইস্টাবলিশ হয় কিভাবে, সকেট ইস্টাবলিশ হয় কিভাবে, এবং সেইটা আহ, শুধু হোস্ট অ্যাড্রেস কেন এনাফ না, সাথে আইপি অ্যাড্রেস কেন প্রয়োজন হয়, এবং এই দুইয়ের সংমিশ্রণে কিভাবে একটা সকেট ক্রিয়েট হয়, সো দ্যাট ইউনিকলি প্রতিটা অ্যাপ্লিকেশন অ্যাক্রস দ্য অল হোস্টস রানিং ইন দ্য সিস্টেমস কিভাবে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, তার যে পদ্ধতি সেটা সম্পর্কে ভালোভাবে জানা। এরপরে আমরা ওই যে এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্স মেথডের সিনট্যাক্স সিমান্টিক্স কি সেগুলি আমরা দেখেছিলাম। সরি স্যার, সরি ফর দি টাইম স্যার, লাস্ট অপশনটা স্যার একটু বলবেন স্যার, ওই যে জাস্ট লাস্ট অপশনটা যে হোস্ট কিভাবে আইডেন্টিফাই করা যায় ব্যাপারটা স্যার যদি আরেকটু স্যার বলতেন। আপনার হলো আমরা বলেছিলাম যে শুধুমাত্র যদি আইপি অ্যাড্রেস হয় তাহলে আপনি হোস্টকে আইডেন্টিফাই করতে পারবেন। হোস্ট বলতে আসলে একটা কম্পিউটার, হোস্ট বলতে আসলে একটা কম্পিউটার। এখন আইপি অ্যাড্রেস দিয়ে এই হোস্ট মেশিনটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কিন্তু ওই হোস্টের যে বিভিন্ন অ্যাপ্লিকেশন চলতেছে ইন্টারনেটের সাথে, ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্যান্য অনেক নোডের সাথে আপনি কমিউনিকেশন করতেছেন। তো এখান থেকে ডেটা এসে কোন অ্যাপ্লিকেশনের কাছে এটা ডেলিভারি হবে সেইটা কিভাবে আইডেন্টিফাই হবে, that will be identified by the port number. So port number will identify a particular application process and the IP address will identify a particular host which is assigned as a logical address with the network interface card. সেইটার মাধ্যমে এই দুইয়ের সংমিশ্রণে তৈরি হবে হলো একটা ইউনিক আইডেন্টিফায়ার, এবং যেটাকে আমরা বলছি আসলে সকেট। এবং এই দুইটা মিলে আমি ইউনিকলি অ্যাক্রস দ্য গ্লোব প্রতিটা প্রসেসকে আইডেন্টিফাই করতে পারবো। মেসেজ এক্সচেঞ্জ করি আমরা সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে, একটা রিকোয়েস্ট আর একটা হলো রেসপন্স, এবং প্রত্যেকের সিনট্যাক্স এবং সিমান্টিক্স কি সেগুলি সুনির্ধারিত, এবং যে রুলস এন্ড রেগুলেশনস দ্বারা এই মেসেজ কমিউনিকেট হবে অ্যাক্রস দ্য ডিফারেন্ট নোডস সেটাকে আমরা বলি হলো প্রোটোকল। প্রোপ্রাইটারি প্রোটোকল আছে, ওপেন সোর্স প্রোটোকল আছে। বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেটের প্রোটোকল সমূহ ওপেন প্রোটোকল
কমন আরএফসি দ্বারা নির্ধারিত হয়। এইচটিটিপি, এসএমটিপি এগুলি সব ওপেন প্রোটোকল। প্রোপ্রাইটারি প্রোটোকল যেরকম স্কাই, জুম সমস্ত হলো প্রোপ্রাইটারি প্রোটোকল ব্যবহার করে। আমরা এইচটিটিপির অবজেক্ট পড়েছিলাম, সেখান থেকে ইউআরএল এর অ্যাড্রেস পার্ট দুইটা, একটা হলো হোস্ট, একটা পাথ, সেগুলি কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এরপরে এই ধরনের পাথ দিয়ে কিভাবে ক্লায়েন্ট ব্রাউজার থেকে সার্ভারে কানেকশন তৈরি হয় সেগুলি আমরা দেখেছিলাম। এবং এইচটিটিপি ফাংশনালিটিজ এর দিক থেকে কি কি এখানে স্টেপস আছে সেইগুলি আমরা আইডেন্টিফাই করেছিলাম। এবং এইচটিটিপি একটা স্টেপলেস প্রোটোকল, কেন এটা স্টেপলেস করা হয়েছে সেটাও আমরা ব্যাখ্যা দিয়েছিলাম। এবং এই স্টেপলেস করার ফলে কেন এটি ফাস্টার পারফরম্যান্স প্রোভাইড করে সেটা আমরা এক্সপ্লেইন করেছিলাম। এরপরে এইচটিটিপির দুইটা ভার্সন আছে, একটা পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট। এর কানেকশনের প্রক্রিয়া কি, ডেফিনেশন কি, পার্থক্য কি, নন পারসিস্টেন্টের অপারেশন কিভাবে হয় এবং সেই ক্ষেত্রে কি কি স্টেপস আছে, নন পারসিস্টেন্টের ক্ষেত্রে কিভাবে করে সময় অনেক বেশি লাগে এবং পারসিস্টেন্ট এর ক্ষেত্রে কিভাবে সময় অনেক কম লাগে সেটা আমরা এক্সপ্লেইন করছিলাম। পারসিস্টেন্স এর ক্ষেত্রে একটা মাত্র আরটিটি দিয়ে ডাবল ডেটা ট্রান্সফার বা ট্রিপল, থার্ড, ফোর্থ ডেটা ট্রান্সফার করা সম্ভব হয়। একটা রিকোয়েস্ট মেসেজের সিনট্যাক্স কি ছিল সেটা আমরা দেখেছিলাম। ওই রিকোয়েস্টের যে কমান্ড সেইটা, তারপরে হলো ডাইরেক্ট যেটা পাথ নেম সেইটা, এরপরে প্রোটোকল, প্রোটোকলের ভার্সন, ক্যারেজ রিটার্ন, লাইন ফিট। হোস্টের ওখানে হলো হোস্টের নাম এবং ক্যারেজ রিটার্ন, লাইন ফিট। ইউজার এজেন্টের এখানে কোন ব্রাউজার ব্যবহার করা হচ্ছে, ভার্সন কত, কি সাপোর্ট করবে এইগুলি, এবং ল্যাঙ্গুয়েজ কি কি সাপোর্ট করবে সেইটা। এনকোডিং, ডিকোডিং, কানেকশন কি অ্যালাইভ রাখবে কি রাখবে না। অ্যালাইভ রাখবে মানে হলো এটা একটা পারসিস্টেন্ট কানেকশন। এই পারসিস্টেন্ট আর নন পারসিস্টেন্স এর মধ্যে পার্থক্য, এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজের ফরম্যাট, প্রোটোকলের ফরম্যাট। পোস্ট গেট মেথডের মধ্যে পার্থক্য কি, হেড পুট কিভাবে কাজ করে সেগুলি আমরা দেখেছিলাম। রেসপন্স মেসেজেরও একটা নির্দিষ্ট সিনট্যাক্স আছে। ওকে মানে হলো 200, ওকে মিন্স কারেক্টলি রেসপন্স ফাইল কারেক্টলি রিসিভার রিসিভ করেছে, এই মেসেজ দিবে। ডেট দিবে, সার্ভার দিবে, লাস্ট কবে মডিফাই করা হয়েছে সেই ইনফরমেশন দিবে, এবং কি রেঞ্জে কতটুকু পরিমাণ পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করবে সেই বাইটের সংখ্যাটা বলে দিবে। এভাবে কতগুলি ইম্পর্টেন্ট মেসেজ আছে, মেসেজগুলি নিশ্চয়ই দেখতে হবে। এরপরে স্টেটলেস প্রোটোকল হিসাবে কিভাবে কুকি, খুব গুরুত্বপূর্ণ, কুকি কিভাবে হেল্প করে এটাকে স্টেটলেস একটা প্রোটোকলকে স্টেটফুল প্রোটোকলে ট্রান্সফার করতে, এবং ক্ষেত্র বিশেষে বিশেষ কিছু সিচুয়েশনে সার্ভারের কোঅর্ডিনেশনে সে হলো এইগুলি ডিফাইন করতে পারে। চারটা কম্পোনেন্ট আমরা দেখেছিলাম একটা কুকির, সেই কুকির হেডার সার্ভার সাইডেও আছে, ক্লায়েন্ট সাইডেও আছে। আমরা ইবে এবং একই সাথে অ্যামাজনের এক্সাম্পল দিয়ে আমরা দেখছিলাম যে কিভাবে তারা একে অপরের সাথে কমিউনিকেট করে। কুকির এই যে ব্যবহার বহুবিধ, এটা খুব ভালোভাবে গুরুত্বের সাথে করতে হবে। অথরাইজেশন, শপিং কার্ট, রিকমেন্ডেশন এবং ইউজার সেশন স্টেপ তৈরিতে সে ব্যবহার করে। এবং কুকিজ কিভাবে প্রাইভেসি এস্টাবলিশমেন্টে সহায়তা করে বা থার্ড পার্টি কোনো পারসিস্টেন্ট কুকিজ ভালনারেবিলিটি কিভাবে প্রোটেক্ট করা যায় সেইটা এখানে আমরা আলোচনা করেছিলাম। এবং এখানে ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টি কুকিজের মধ্যে কি কি থ্রেটস আছে সেগুলি আমরা আলোচনা করেছিলাম। এবং জিডিপিআর, জাস্ট এ মিনিট।
ওকে, জিডিপিআর এটা তো অন্য কোর্সের মধ্যে আপনারা পড়বেন। এখানে একটা ফান্ডামেন্টাল ইনফরমেশন শেয়ার করা হয়েছিল, কুকিজের ক্ষেত্রে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা। তো এই জায়গায় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ওয়েব ক্যাশ কিভাবে ক্লায়েন্টের ব্রাউজিং রেসপন্স বাড়িয়ে দেয় বা এন্ড টু এন্ড ডিলে কমিয়ে দেয়, সেইটা খুব ভালোভাবে খেয়াল করা। এবং ওয়েব ক্যাশের কন্টেন্ট যদি অবসোলেট হয়ে যায়, দ্যাট মিনস ওল্ডার হয়ে যায়, তাহলে সেইটা কিভাবে করে সার্ভারের এই যে ম্যাক্সিমাম এইজ একটা সার্টেন টাইম পর্যন্ত লিমিট করে কিভাবে আমরা সেটাকে আপ টু ডেট রাখতে পারি, সো দ্যাট পোর ইনফরমেশন বা পোর কন্টেন্ট যেন ট্রান্সফার না হয় সেইটা। এবং ক্যাশিং, ওয়েবের এই ক্যাশিং কনসেপ্ট কিভাবে লোকাল এরিয়া নেটওয়ার্কের নোডগুলির জন্য ডেটা অ্যাক্সেস ল্যাটেন্সি সিগনিফিকেন্টলি কমিয়ে দিতে পারে, এবং কোনো একটা ইনস্টিটিউশনের আউটগোয়িং যে নেটওয়ার্ক কানেকশন, ইন্টারনেট কানেকশন, সেটার ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট সিগনিফিকেন্টলি কমাতে পারে, সেইটা এখানে ম্যাথমেটিক্যালি একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছিল। সেটা একটু ভালোভাবে নিশ্চয়ই দেখে যাবেন। কোথায় মিনিট ছিল আর কোথায় এখানে চলে আসলো সেভারেল মাইক্রো এবং মিলি সেকেন্ডস মিলে সেভারেল সেকেন্ডস অনলি। ওয়েব সার্ভার এখানে বসাইলে পরে ওয়েব সার্ভার একবার যদি ডাউনলোড করে ফেলে তাহলে বাকি নোটগুলি ওইখান থেকেই নিতে পারবে। ইটস ভেরি চিপ এন্ড দ্যাট মেক্স রিয়েলি effective for the other nodes in the network for an institution. আর এরপরে হলো কন্ডিশনাল গেট। একটু আগে যে কথা বলতেছিলাম, স্টেল ইনফরমেশন থেকে যেন আমরা মুক্ত পাইতে পারি, এজন্য ইফ মডিফাইড সিন্স একটা স্ট্রাকচার এই ক্যাশিং কনসেপ্টের এখানে ব্যবহার করা হয়, সো দ্যাট ওল্ডার ইনফরমেশন যদি আপডেটেড হয়ে যায় তাহলে ক্যাশেও যেন সাইমালটেনিয়াসলি আপডেটেড ইনফরমেশন থাকে, সেটি সে নিশ্চিত করবে। এইচটিটিপি ভার্সন 2 এটা হলো হেড অফ লাইন প্রবলেম ওভারকাম করেছে, হেড অফ লাইন ব্লকিং প্রবলেম ওভারকাম করেছে, এবং আমরা দেখেছি মাল্টিপল পাইপলাইন ব্যবহার করলে পরে সিগনিফিকেন্টলি পারফরমেন্স ইমপ্রুভ হয়। এবং সেই ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করেছিলাম এইচটিটিপি ভার্সন 2 তে, সেটা হলো লার্জ অবজেক্ট গুলি যদি লাইনের সামনে থাকে তাহলে ওটাকে টুকরো টুকরো করে অনেকগুলি ইমেজ ফ্রেমে ভাগ করে ফেলতে হবে। এই যে নীলটা অনেক বড় একটা ফাইল, এইটার জন্য নিচের গুলি অবজেক্ট 2, 3, 4 ওরা হলো ডিলে হচ্ছে। এই জন্য এটাকে যদি আমরা একবারে শুধু পাঠাই তাহলে ওয়েটিং টাইম অফ অবজেক্ট 2, 3 and 4 will be very high. এটা না করে যদি আমরা পুরো অবজেক্ট বড়গুলিকে এবং একটা সার্টেন স্লাইস করে ফেলে, অবজেক্টের কতগুলিকে ফ্রেমে ডিভাইড করে ফেলি এবং ফ্রেমগুলিকে যদি সাইক্লিক অর্ডারে আমরা পাঠাই, যে প্রথমে একটা নীল, তারপরে কমলা, তারপরে সবুজ, তারপরে পার্পেল, এইভাবে করে যদি আমরা পাঠাই তাহলে ছোট ছোট যেগুলি অবজেক্ট আছে সেটা ইমেজ হোক, টেক্সট হোক বা কোনো ক্লিপ হোক, অ্যাড্রেস হোক ইত্যাদি, সেগুলি খুব দ্রুত ট্রান্সফার হয়ে যাবে, এবং বাকি যেগুলি বাল্কি সাইজের ইমেজ আছে বা ভিডিও আছে সেটা তখন পরে ধীরে ধীরে ডাউনলোডেড হবে। and that is really helpful in mitigating the head of line blocking problem of the internet. এবং সেখানে আমরা কানেকশন কিভাবে সিঙ্গেল কানেকশন করা যায় এগুলি সম্পর্কে আমরা পড়ছি। এই চ্যাপ্টারে তোমরা এই টপিকগুলি স্লাইড এবং বই থেকে পড়ার সাথে সাথে অবশ্যই বইয়ের যে এক্সাম্পল আছে সেইগুলি থেকে কিন্তু তোমরা এক্সারসাইজ আছে সেইগুলি থেকেও কিন্তু তোমরা সলিউশন প্র্যাকটিস করে যাবা, সো দ্যাট
এই 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 এক্সারসাইজের যে প্রবলেমগুলি সেগুলো তোমরা আহ, আহ, মানে এটাকে যেন সলভ করা সম্ভব হয় এবং এর প্রত্যেকটা যে সলিউশন সেগুলি হলো প্র্যাকটিস করে যেতে হবে। আমি দরকার লাগলে বই থেকে একটু আবার দেখাই দিচ্ছি, বই থেকে একটু দেখাই দিচ্ছি। বই যদি একটু ওপেন করি আমরা, জাস্ট এ মিনিট। বুক, ওপেন বুক। ওকে, আমরা চাইছি হলো 1 নম্বর চ্যাপ্টারের স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার? 100 বার। স্যার ওই যে স্যার ওএসআই লেয়ারের কথাটা যেটা বললেন স্যার, ওইটাতে কি স্যার ওই লেয়ার গুলার উপরে উপরে সামারি অ্যাকচুয়ালি লেয়ারের কাজটা কি এইটা বললে পড়লেই তো স্যার মোটামুটি নাকি হবে কি স্যার, নাকি ডিটেলস পড়তে হবে কনসেপচুয়ালি কিভাবে কাজ করে কিভাবে যায় ওই ডিটেলস এক্সাম্পল সহ কি পড়তে হবে স্যার ওটা? আমি তো আপনাকে বলেছি যে ওই যেটা ফাংশনালিটি সার্ভিসেস লেয়ার্ড আর্কিটেকচার কেন করা হয় এবং কোন লেয়ারের কি ফাংশনালিটিস, সেন্ডার সাইডে কোন লেয়ার কি ফাংশন করতেছে এবং কাকে কি সার্ভিস প্রোভাইড করতেছে, একইভাবে রিসিভিং সাইডে কে কাকে সার্ভিস প্রোভাইড করতেছে, সেই ডিরেকশনটা একটু বুঝে পড়ে যেতে হবে। যদি বলেন আপনি এই ওএসআই লেয়ার সম্পর্কিত যে বিষয় বা টিসিপি/আইপি লেয়ার সম্পর্কিত যে বিষয়, এবং ডেফিনেটলি প্রত্যেকটা লেয়ারের ফাংশনালিটিস পড়তে হবে, জানতে হবে খুব ভালোভাবে। আচ্ছা, আমি একটু শেয়ার Thank you. করতেছিলাম, শেয়ারিং বই। এই যে দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা পেজ নাম্বার হলো জি, স্যার। 66, 1 নম্বর চ্যাপ্টারের অনেকগুলি দেখেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ হোস্ট and an end system? List several different types of end system. Is a web server an end system? Definitely. এরকম ভাবে দেখেন কোশ্চেন আছে কতগুলি, যেগুলি আমরা ওখানে পড়েছি। এবং এই যে দেখেন R1 এবং R2 রেসপেক্টিভলি সুইচ স্টোর করে, ফরওয়ার্ড করে, লেন্থ এত সাইজের ডেটা সে ট্রান্সমিট করে। এবং আপনারা জানেন বিভিন্ন ধরনের ডিলে আছে, ডিলে গুলি কিভাবে ক্যালকুলেট করা হয় সেগুলি সম্পর্কে ভালোভাবে ধারণা নেওয়া। এবং আমরা ওই ট্রান্সমিশন ডিলে, প্রপাগেশন ডিলে কিভাবে ক্যালকুলেট করা হয় সেগুলি আমরা দেখছি। R18, এই ম্যাথমেটিক্সটা অবশ্যই ভালোভাবে করবেন। R18, একইভাবে R19, একইভাবে আর 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 20 দরকার নাই। এটা দেখবেন খুব ভালোভাবে। আমার মনে হয় R21 ও দরকার নাই, ওটা অ্যানিমেশন দিয়ে দেখাইতে বলতেছে। ওগুলি ওগুলি এমনি জানার জন্য জানতে পারেন, কিন্তু এই যে এইগুলি যে R22 থেকে এই যে বাকিগুলি, which layers in the internet protocol stack does a router process? রাউটার কোন লেয়ারে কাজ করে? লেয়ার 3 তে না স্যার? লেয়ার স্যার, লেয়ার 3। লেয়ার। উল্টা করে প্রশ্ন আমাকে এখন করা যাবে না, বলবেন যে স্যার লেয়ার 3 তে। এখন যদি আবার প্রশ্ন করে স্যার লেয়ার 3 তে না, তাহলে তো হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো which layer does a link layer switch process? লিংক লেয়ার হলো লিংক লেয়ার সুইচ হলো লেয়ার 2 তে, ডেটা লিংক লেয়ারে লেয়ার 2 স্যার। which layers does a host process? একটা হোস্ট কোন কোন লেয়ারে কাজ করে? টিসিপি আইপি হলে 5টা লেয়ারেই কাজ করবে, টিসিপি হলে 5টা লেয়ারেই কাজ করবে। এগুলি সম্পর্কে একটু ধারণা নিয়ে যাওয়া আর কি। ঠিক আছে?
এই কোনো ডিজাইন এগুলি এত লম্বা জিনিস আমি পরীক্ষার হলে ইয়ের সময় দিব না। এই যে P6 এটা গুরুত্বপূর্ণ। প্রপাগেশন ডিলে, ট্রান্সমিশন ডিলে ক্যালকুলেট করেছে। এগুলি সম্পর্কে ভালোভাবে দেখে যাবেন। স্যার, একটা কথা বলবো? বলেন। এই যে P6 যে, হ্যাঁ, এটা কি আমাদের এই যে সামনে যে ক্লাস টেস্টের জন্য কি এই প্রবলেম টাইপের এগুলো কি ইম্পর্টেন্ট, নাকি হচ্ছে ওই যে যেটা দেখাচ্ছিলেন এতক্ষণ ওগুলোই ইম্পর্টেন্ট? P6 ও দেখতে হবে। থাকবে কি থাকবে না আমি জানি না, কিন্তু এগুলি আপনাদের জানা দরকার এবং এগুলি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এইগুলি দেখবেন, ঠিক আছে। এগুলি এত লম্বা জিনিস পরীক্ষা হবে না, দেখলেও হবে। P12 ও পারবেন, ওই P6 পারলে P12 ও পারবেন। ব্র্যাকেটের সংখ্যা টংখ্যা দিয়ে বের করতে বলছে। ইটস ওকে, আই থিংক। P25 এটা একটা ভালো কোশ্চেন। P25 এটা একটা ভালো কোশ্চেন। P25 পারলে 27 অটোমেটিক্যালি পেরে যাবেন। P25 and P27 এগুলো আসলে খুব কাছাকাছি একই টাইপের কোশ্চেন। P29 সেম টাইপের কোশ্চেন। এগুলি একটু প্র্যাকটিস করে যাবেন। And that's all about chapter 1. এগুলি আমার আবার পড়তে খুব ইন্টারেস্ট। প্রফেসর লিওনার্দো ক্লেনরক, উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট লস অ্যাঞ্জেলেস, ইউনাইটেড স্টেটস, 1969 সালে ইন্টারনেটের ফার্স্ট নোড ডিপ্লয় করেছিলেন উনি। প্যাকেট সুইচিং প্রিন্সিপলের জনক উনি। And he received Bachelor of Electrical and Electronic Engineering from the City College of New York. Masters and PhD in Electrical Engineering from Massachusetts Institute of Technology. Right? Leonardo Kleinrock, a professor from origin from Italy. ওনার নিজের অভিজ্ঞতার কথা বলেছে, কোথায় কি কাজ করেছে, ওনার ইন্টারভিউ নিয়েছে, সেগুলি এখানে উনি লিখেছে। We are blessed with lots of improvement in the history of the internet, and we are now using why what people have inspired you professionally is very important. By far it was Claude Shannon from MIT, a brilliant researcher. Shannon's capacity formula নিশ্চয়ই আপনারা পড়েছেন ইন্টারনেট। Shannon's capacity formula. So সেই ক্লড শ্যানন এমআইটির ছাত্র ছিল, সে তার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে প্রফেসর ক্লেনরক investigated many problems of the internet. A brilliant researcher who had the ability to relate his mathematical ideas to the physical world in a highly intuitive ways. কথা খুব গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল ওয়ার্ল্ডের প্রবলেম সমূহকে ম্যাথমেটিক্যালি মডেলিং করা one of the most important skills of a computer scientist, and that's what he did. He was a superb
member of my PhD thesis committee. So Glenrock এর thesis committee member ছিল হলো Professor Claude Shannon, a very renowned professor. Historic improvement was made by Professor Claude Shannon in the history of the internet data communication. So it is really inspiring. Anyway, চ্যাপ্টার 2 অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা যে বিষয়গুলি পড়েছি সেটা হলো আমরা তো প্রথমে যে এইচটিটিপি আমরা এখন একটু আগে দেখলাম, এইচটিটিপি ক্লায়েন্ট, এইচটিটিপি এগুলি আমরা সকেটের সংজ্ঞা দিয়েছি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সংজ্ঞা দিয়েছি, আইপি অ্যাড্রেস মিলে সকেট কিভাবে তৈরি হলো সেগুলি আমরা বলেছি। এরপরে রিলায়েবল ডেটা ট্রান্সফার করতে হলে পরে কি কি প্যারামিটারস, থ্রুপুট, জিটার, টাইমিং, সিকিউরিটি কনসিডার করতে হয় সেগুলি আমরা বলেছি। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য কোনটাতে ডেটা লস, কোনটাতে থ্রুপুট, কোনটা টাইম সার্ভিস সেন্সিটিভ সেগুলি আমরা উল্লেখ করেছি। কানেকশন ওরিয়েন্টেড টিসিপি, কানেকশন লেস, এটা হলো ইউডিপি, এগুলির ডেফিনেশন এবং সার্ভিসেস ক্যাপাসিটি নিয়ে আমরা পড়েছি। এরপরে হলো এসএমটিপি প্রোটোকল, এরপরে হলো এফটিপি প্রোটোকল, এইচটিটিপি প্রোটোকল, এগুলি আমরা পড়েছি এবং আন্ডারলাইন সবই হলো টিসিপি এক্সেপ্ট ইন্টারনেট টেলিফোনি, যেটা প্রোপ্রাইটারি স্কাইপ বা ইত্যাদি, এগুলি হলো ইউডিপি অথবা টিসিপি ব্যবহার করে থাকি। অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকলের মধ্যে আমরা এইচটিটিপি ফার্স্ট, আমরা পড়েছি ডিএনএস, পড়েছি ওয়েব এবং এইচটিটিপি, তারপরে যে ওভারভিউ অফ এইচটিটিপির মধ্যে একটু আগে যেগুলি আমরা পড়ে আসলাম, ডোমেইনের অ্যাড্রেস, পাথের অ্যাড্রেস, ওয়েব সার্ভারের অ্যাক্সেসিবিলিটি কিভাবে হবে, রিকোয়েস্ট রেসপন্স বিহেভিয়ার কিভাবে হবে, তারপরে হলো পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট কানেকশন এস্টাবলিশমেন্ট কিভাবে হবে, এগুলো সব আমরা দেখে আসলাম একটু আগে। এবং এইচটিএমএল এর ক্ষেত্রে এই যে পারসিস্টেন্ট হলে কত সময় লাগে, নন পারসিস্টেন্ট হলে কত সময় লাগে, এগুলি সব মেসেজ দেখিয়ে দিয়েছে। সেগুলি ভালোভাবে এইচটিটিপি মেসেজের ফরম্যাট, রিকোয়েস্ট এবং রেসপন্স উভয়ের ফরম্যাট এখানে দেওয়া আছে। রিকোয়েস্টের ফরম্যাট আর রেসপন্সের ফরম্যাট, সে অনুযায়ী অনুশীলনী থেকেও কিছু প্রবলেম সলভ করতে। কুকিজ একটু আগে বর্ণনা করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে পড়তে হবে এবং ওয়েব ক্যাশিংটা ভালোভাবে দেখতে হবে। ওয়েব ক্যাশিং একটু আগে আমরা আলোচনা করে আসলাম, কি কি পার্থক্য এখানে আছে, কিভাবে এইচটিটিপি ভার্সন 2, এইচটিটিপি 1 বা 1.2 এর উপরে কি বেনিফিট আছে, কিভাবে বেনিফিটটা নিয়ে আসছে একদম চিত্রের মাধ্যমে সুন্দরভাবে বুঝাইতে পারতে হবে। হেড অফ লাইন ব্লকিং কিভাবে ওভারকাম করে, ফ্রেমিং গুলি কিভাবে করা হয়, সময়টা কিভাবে বাঁচানো হয় সেটা পড়তে হবে। এরপরে হলো এসএমটিপি প্রোটোকল, খুব গুরুত্বপূর্ণ, এটা আসলে পিপিটি স্লাইড 2 তে আছে। এসএমটিপি প্রোটোকল, ইউজার মেল অ্যাক্সেস প্রোটোকল, ইন্টারনেট মেল অ্যাক্সেস প্রোটোকল, আইএমএপি, সেগুলি সম্পর্কে ভালোভাবে পড়তে হবে এবং চিত্র সহ বর্ণনা যেন করা যায় সেটা স্কিলটা অর্জন করতে হবে। আর একটু আগে আমরা মেইলের মেসেজ ফরম্যাট আরএফসি সম্পর্কে আমরা দেখতেছিলাম এবং সেখানে এরকম চিত্রের মাধ্যমে মেল আসলে কিভাবে ট্রান্সফার হয়, এসএমটিপি ক্লায়েন্ট এবং এসএমটিপি সার্ভার এটা কি মিন করে এবং কিভাবে এটাকে অ্যাক্সেস করা যায় সে সম্পর্কে একটু বিস্তারিত দেখতে। এই তো ডিএনএস তো আমাদের পড়ানো হয়েছে এবং ডিএনএস এর কি কি ধরনের ফাইল আছে, রেকর্ড আছে সেগুলি সম্পর্কে ভালোভাবে দেখতে হবে। আমার মনে হয় পিপিটি ফাইলে এফটিপি পর্যন্ত পড়ানো হয়েছে,
ডিএনএস এর পরে ডিএনএস এর রেকর্ড সমূহ সম্পর্কে। এইটা হলো আমাদের হলো একটা হলো রিকার্সিভ কোয়েরি আর একটা হলো রিকার্সিভ কোয়েরি অফ ডিএনএস আর একটা হলো এটাকে আমরা বলি হলো ইটারেটিভ কোয়েরি, রাইট? ইটারেটিভ কোয়েরি অফ ডিএনএস সার্ভার্স আর একটা হলো রিকার্সিভ কোয়েরি অফ ডিএনএস সার্ভার্স। সেই দুইটা কিভাবে কাজ করে, দুইটার মধ্যে পার্থক্য কি, ডিএনএস ক্যাশিং কি, কিভাবে এটাকে ইমপ্রুভ করে ডিএনএস কোয়েরির টাইমটা রিজলিউশন করতে, সেটা একটু দেখতে হবে। এবং রিসোর্স রেকর্ড বা আরআর রেকর্ডস করি আমরা ডিএনএস এর, সেগুলি এর টাইপ কি কি আছে সেগুলি সম্পর্কে ভালোভাবে দেখে যেতে হবে। আমার মনে হয় এ পর্যন্তই, সাথে শুধু যুক্ত আছে হলো এই পেয়ার টু পেয়ার ফাইল ডিস্ট্রিবিউশন, এখনো আমি পড়াইনি, এগুলি আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আর এখানে হলো পড়ানোর মধ্যে আহ, এগুলি এখনো পড়ানো হয়নি, এগুলি এখনো পড়ানো হয়নি। এফটিপিটা কই গেল? আমি কি দ্রুত পার করে চলে আসছি? এফটিপিটা একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? এফটিপিটা একটু দেখে রাখতে হবে। এফটিপি কি আরো পরে হবে? শেষই তো হয়ে গেল, এর আর পরে কখন হবে? সবই তো শেষ নাই। তো এফটিপিটা পার করে চলে আসছে, এফটিপিটা একটু দেখে রাখতে হবে। এখন আমাকে জানাতে হবে যে আমরা স্পেসিফিক কোনো টপিক আছে কিনা যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমার মনে হয় এটা বোঝা গেছে যে পার্থক্য, এরপরে হলো মেন ওয়ার্কিং প্রিন্সিপাল, এরপরে হলো ডেফিনেশন, এরপরে হলো কি কারণে এই ঘটনাটা ঘটছে, কারণ ব্যাখ্যা করা বা জাস্টিফাই করা, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলিকে সলভ করা। আমার মনে হয় এই জায়গাগুলির মধ্যে থাকলেই আমাদের যে ক্লাস টেস্ট, সেইটার যে বৈতরণী, সেটা আসলে পার করা সম্ভব হবে। আর কেউ কোনো কোশ্চেন? মাহমুদুল গনি, মিরাজ? নো স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। আর কারো কোনো কোশ্চেন? সহজ টপিক, এখানে কোনো কঠিন কিছু নাই, অনেকগুলি টপিকই আগের পড়া, বাট একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন পার্সপেক্টিভে এখানে আলোচনা করা হয়েছে, যেন এই ফাউন্ডেশনটা সিকিউরিটির অন্যান্য কোর্সের জন্য, বিশেষ করে নেটওয়ার্ক সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি, প্রাইভেসি এবং এবং ক্লাউড সিকিউরিটি, এই বিষয়গুলি পড়তে গিয়ে যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, সেজন্য ফাউন্ডেশনটা খুব জোর করে সুন্দরভাবে তৈরি করা দরকার। ঠিক আছে? স্যার থ্যাংক ইউ স্যার। স্যার ছোট্ট করে স্যার যদি 5 মিনিটের একটু সময় নিয়ে স্যার, ওই ওয়েব কুকিজ স্যার আর হচ্ছে ওয়েব ক্যাশটা স্যার যদি ছোট্ট করে একটু ব্রিফ আমাকে জানাতেন, জাস্ট ওয়েব কুকি আর ক্যাশটা স্যার সিম্পলি। আবার 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 এটা তো মনে হয় শেয়ারিংটা চলে গেছে, তাই না? জি স্যার। শেয়ারিং, আমার আবার 10টায় আর একটা মিটিং এ ঢুকতে হবে, খুব বেশি সময় আমি বর্ণনা করতে পারবো না। এইটা, ও এটা তো 2 নাম্বার ফাইল, এটা 2 নাম্বার। এক এক নাম্বার হলো এইটা। ওকে, শেয়ারিং। হুম,
অ্যাপ্লিকেশনের শুধুমাত্র এবং কেবলমাত্র কারোটা ওকে আমাদের হলো উইক 1 শেয়ারিং উইক 1 ওকে এবার কি পিপিটি দেখা যাচ্ছে? জি জি স্যার স্যার দেখাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। কুকিজ তাই না, না ওয়েব ক্যাশ? জি স্যার কুকিজটা স্যার। কুকিজ তো খুব সহজ। কুকিজ হলো এই যে ইবে এই সপ্তাহে কুকি ফাইল ক্লায়েন্ট সাইডে আছে, একটা নাম্বার দেওয়া আছে, কিন্তু অ্যামাজনের জন্য যদি একটা রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু সার্ভারের কাছে এই ক্লায়েন্টের জন্য অ্যামাজনের কোনো রেকর্ড নাই। ফলে করবে কি, ব্যাক এন্ড ডেটাবেসে একটা অ্যামাজনের জন্য একটা আইডি ক্রিয়েট করবে এবং সেই আইডিটা সে পাঠায় দিবে ক্লায়েন্টের কাছে। আগে ইবের ক্লায়েন্ট ব্রাউজারে শব্দটা এভাবে বলতে হবে, ক্লায়েন্ট ব্রাউজারে। এটা প্রত্যেকটা ব্রাউজারের জন্য আলাদা আলাদা ভাবে কুকিজ সেট হবে। তো একটা নির্দিষ্ট ব্রাউজারে আগে ছিল শুধু ইবের এন্ট্রি ছিল, আজকে থেকে অ্যামাজনের এন্ট্রি ঢুকলো এবং তার আইডি আলাদা। এবং সেইটা হওয়ার পরে ক্লায়েন্ট আবার সার্ভারকে জানাই দিবে, সার্ভার সেটাকে অ্যাক্সেস করে আবার কনফার্ম করবে। এরপর থেকে অনেক কিছু ডেটা আছে। 1 উইক লেটার যখন আবার ওই 1678 এই নাম্বার দিয়ে ক্লায়েন্ট থেকে সার্ভার এই অ্যামাজনের সার্ভারকে হুক করবে, তখন কিন্তু আর নতুন করে আবার ক্রিয়েট করা দরকার নাই। তখন সে এই সার্ভার থেকে নিয়ে এসে সে ব্যবহার করতে পারবে। এটাই হলো ম্যাথমেটিক্স। আর এখানে কুকিজ তো অথরাইজেশন করে শপিং কার্ট তৈরিতে ব্যবহার করা হয়, বিভিন্ন রিকমেন্ডেশনের জন্য ব্যবহৃত হয়, ইউজার সেশন স্টেটের জন্য ব্যবহার করা হয়। And cookies and privacies are really important to understand the network security. ওই পার্টিকুলার কোর্সের মধ্যে এগুলি নিশ্চয়ই আলোচনা হবে। আর একটা হলো ক্যাশ মেমোরি। ক্যাশ তো সিম্পলি একটা সার্ভারে যেখানে হলো দূরবর্তী কোনো সার্ভারের থেকে অ্যাক্সেস করলে সেইটার একটা কপি এই ওয়েব ক্যাশে রেখে দিলে পরে ওই একই ল্যানের ভিতরে অন্য যারা ইউজার আছে তারা অত্যন্ত দ্রুত ওয়েব ক্যাশ থেকে কন্টেন্ট পেয়ে যেতে পারে। এই বিষয়টা আমরা এর আগে সবসময়ই মেনটেন করে এসেছি এবং এখান থেকে ওয়েব ক্যাশের মাধ্যমে এই ইনফরমেশনটি স্টিল ইনফরমেশন হতে পারে। এজন্য এখানে একটা কি বলে একটা একটা ব্যারিয়ার, একটা চেক পয়েন্ট বসানো হয়েছে। এই যে 154 মেগাবাইট লাগতো, সেটা এখন মাত্র 1.54 মেগাবাইট লাগছে এবং কস্ট will be reduced, services will be enhanced। তো সেইটা এখানে আলোচনা করা হয়েছে এবং সে অনুযায়ী প্রত্যেকটা ডিভাইস আপডেট হবে। কন্ডিশনাল গেটের কথা বলছিলাম। কন্ডিশনাল গেট কি, কখন কিভাবে ব্যবহার করা হয়, সেটা একটা ভালো ভালো টপিক আমি মনে করি এই পার্টিকুলার সেটিংস এর ভিতরে।
হেড অফ লাইন ব্লকিং 80 কি বলে HTTP 1.1 এ আছে, HTTP 2.0 যেটা সেটা সিগনিফিকেন্টলি রিডিউস করেছে এবং সে অনুযায়ী মেথড, স্ট্যাটাস কোড এবং হেডার ফরম্যাট গুলি পরিবর্তন করা হয়েছে। So mitigating the ROL blocking, ওই যে একটু আগে বলছিলাম যে এখানে শপিং করে করে ছোট ছোট টুকরা করা হয়, একবারে পাঠাইতে গেলে অনেক লম্বা সময়, ফলে এইগুলির সমস্যায় পড়ে গেছে। ওর চেয়ে বরং ওই উপরেরটা থেকে একদম স্লাইসিং করতে করতে আসা, তারপরে অবজেক্ট 1 এর পরে 2, তারপর 3, তারপরে 4, পরপর এখানে আসলে পরপর আসলে এখানে ট্রান্সফার হয়ে যায়। এই ছিল আমাদের HTTP সম্পর্কে এবং তোমার হলো প্রক্সি সম্পর্কে। ঠিক আছে, আমার এখন একটা মিটিং আছে, এখানে আমি প্রবেশ করতেছি। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুভকামনা থাকলো। ভালোভাবে পরীক্ষা দিবেন, আমার ধারণা কেউ মিস করবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার ফর ইউর Thank সাপোর্ট you স্যার। so much, sir. আসসালামু আলাইকুম। Thank you so much for your support, sir. আসসালামু আলাইকুম।